প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়ে দ্বাদশ পর্ব নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে হাজির হয়েছি। দ্বাদশ পর্বটা পড়ার আগে আমরা দেখে নিই যে আগের পর্বগুলোতে আমরা কি দেখেছিলাম। দশম পর্বতে ছিল যে পথ চলতে চলতে অরণ্যের মধ্যে শঙ্কর একটা গুহা দেখতে পেয়েছিল এবং সেখান থেকে একটা নদী বার হয়ে জঙ্গলের মধ্যে মিশে যাচ্ছিল এবং কৌতূহল বশত শঙ্কর তার মধ্যে প্রবেশ করেছিল এবং বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না, যার জন্য দিশেহারা অবস্থা হয়ে গেছিল, পাগল প্রায় অবস্থা হয়ে গেছিল তার। এবং 11 পর্বতে আমরা দেখেছিলাম যে শঙ্কর ওইভাবে খাদ্যহীন জলহীন অবস্থায় প্রায় মৃতপ্রায় হয়ে গিয়েছিল। সেই সময় দেওয়ালের ওপাশ থেকে এক জলধারার শব্দ শুনতে পায় এবং সেই জলধারাকে অনুসরণ করে দেখে যে জলধারাটা অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা দেয়ালের নিচে ছোট্ট একটা ছিদ্র খুঁজে পেয়েছিল এবং সেই ছিদ্র দিয়ে সে বাইরে বেরিয়ে আসে মানে দেয়ালের ওপারে যায়। দেয়ালের ওপারে গিয়ে দেখছিল যে জলধারাটা কুলুকুলু শব্দ বইছে এবং অনেকগুলো ভাগে বিভক্ত। এইভাবে সেই জলধারার সঙ্গে চলতে চলতে তার পায়ে অনেক নুড়ি পাথর মানে স্পর্শ অনুভব করেছিল এবং সেই নুড়ি পথ চেনার সুবিধের জন্য চিহ্ন হিসেবে রাখবার জন্য সেই নুড়ি কিছু তার পকেটে রেখে দিয়েছিল এবং তারপরে সেগুলো সেই জলধারার দুপাশে সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল এবং শেষ পর্যন্ত সেই ত্রিভুজাকৃতি গুহার মধ্যে ত্রিভুজাকৃতি যে একটা স্থান ছিল সেই স্থানে খুঁজে পেয়েছিল এবং সেই গুহা থেকে তারা সে মুক্তি পেয়েছিল। এবং তারপরে দেখেছি সে ভয়ঙ্কর কালাহারি মরুভূমিতে এসে পড়েছে এবং সেখানে জলহীন পথহীন জনমানবহীন এইরকম একটা অবস্থা, যার জন্য তার আবার সেই পাগলের মতো মৃতপ্রায় অবস্থা হয়েছে। এবং তারপরে একদিন রাত্রে সে একটি ছোট্ট পাহাড়ের ঢিবি দেখতে পায়। সেই ঢিবির মধ্যে একটা ছোট গুহা ছিল, সেই গুহাটাকে কবজে বলা হচ্ছিল ওখানকার স্থানীয় ভাষা। যাই হোক, তারপরে সে ঠান্ডার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই গুহার মধ্যে শঙ্কর আশ্রয় নিয়েছে। এই পর্যন্ত আমাদের 11 পর্ব শেষ হয়েছিল। চলে আসি 12 পর্বতে। আর তার আগে বলি যে আইসিএসসি বোর্ডে বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য, যে কোনো রকম তোমাদের প্রশ্ন উত্তর বলো বা যে কোনো কিছু জিজ্ঞাসা বলো, সবকিছু সাহায্য পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করো আর আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য। চলো চলে আসি দ্বাদশ পর্ব আলোচনাতে। এই দ্বাদশ পর্ব হচ্ছে যে গুহার মধ্যে ঢুকে কি ঘটনা ঘটলো সেই ঘটনার আলোচনাতে। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখলে নতুন ব্যাটারি তার কাছে ডজন 2 ছিল। গুহাটা ছোট, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। মেঝেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো। গুহার এক কোণে চোখে পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল একটা ছোট্ট কাঠের পিপে। এখানে কি করে এলো কাঠের পিপে? এখানে আমরা গুহার ভেতরের দৃশ্যর বর্ণনা পাচ্ছি, যে ভেতরটা কিরকম ছিল গুহাটা আগের গুহার মতো অতটা বড় নয়। এই গুহাটা ছোট একটা গুহা, হ্যাঁ, একটা ছোটখাটো ঘরের মতো। আর মেঝেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো রয়েছে। কিন্তু অবাক কাণ্ড যে এখানে একটা কাঠের পিপে রয়েছে। আর সত্যি এটা স্বাভাবিক ব্যাপার যে এখানে তো গুহাতে সাধারণত জীবজন্তুরা বাস করে, এখানে তো কোনো কাঠের পিপে মানুষ ছাড়া তো কেউ আনবে না। তাই সেটাই দেখে আশ্চর্য হয়ে গেল যে কিভাবে এখানে একটা কাঠের পিপে এলো। 2 পা এগিয়ে সে চমকে উঠল। গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধ হয় সেগুলো পশমের কোটের অংশ। 2খানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো, একপাশে একটা মরচে পড়া বন্দুক।
তাহলে এখানে সে আরেকটু দুপা এগোলো, তখন আরো বেশি আশ্চর্য হয়ে গেল, দেখলো একটা নরকঙ্কাল পড়ে আছে এবং তার পায়ে বুট জুতো, তার কোট, গায়ে কোট ছিল, সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। আর হলো যে কঙ্কালে মরচে পড়া পাশে একটা বন্দুক রয়েছে। তাহলে তা থেকে বুঝতে পারা যাচ্ছে যে যারই মৃতদেহ বা যারই কঙ্কাল ওটা, সেই মানুষটা নিশ্চয়ই কোনো যোদ্ধা, তাই না? যার জন্য তার পাশে একটা বন্দুকও মরচে পড়া অবস্থায় পড়ে রয়েছে। তিনি নিশ্চয়ই কোনো একজন সাহসী ব্যক্তি, যোদ্ধা ব্যক্তি ছিলেন। পিপেটার পাশে একটা ছিপি আটা বোতল, ছিপি মানে হচ্ছে ঢাকনা, আটা মানে আটকানো, ঢাকনা আটকানো একটা বোতল আছে। বোতলের মধ্যে একখানা কাগজ, ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে। হ্যাঁ, একটা ভেতরে কাগজ রয়েছে, সেই কাগজটা ছিপির বোতলের মধ্যে ঢুকিয়ে ছিপি এঁটে দেওয়া আছে। ছিপিটা খুলে কাগজটা বার করলো এবং দেখলো যে সেখানে ইংরেজিতে কি লেখা রয়েছে। পিপেটাতে কি আছে দেখবার জন্য যেমনি সে সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিপেটার নিচ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত 3 উঁচু হয়ে ঠেলে উঠল। বোধ হয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ বেঁচে গেল। পর মুহূর্তে শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেয়ালে ছিটকে লাগলো। আলভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর যখন সেই পিপেটাকে দেখবার জন্য, পিপেটার ভেতরে কি আছে দেখবার জন্য অগ্রসর হলো, তার নিচ থেকে একটা বিশাল বড় সাপ বেরিয়ে এলো এবং সেটা হচ্ছে স্যান্ড ভাইপার, মানে হচ্ছে মরুভূমিতে যে সাপ থাকে সেটা ভীষণ বিষধর সাপ, কিন্তু সেটা আক্রমণ করতে 1 সেকেন্ড দেরি করে ফেলেছিল। আর যেহেতু সেই মানুষটা সে মানুষ নয়, সে হচ্ছে শঙ্কর, হ্যাঁ, যে হলো আলভারেজের শিষ্য। আলভারেজ সবসময় তাকে বন্দুক নিয়ে তৈরি থাকতে বলেছে এবং সেই উপদেশই শঙ্করের প্রাণ বাঁচালো আবার, এবং সে তখন ওই অটোমেটিক কোল্ড বলে তার বন্দুক দিয়ে সাপটাকে মেরে দিল। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকেই। আচ্ছা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকে। হ্যাঁ, কে কিভাবে পরিত্রাণ পেয়েছিল, কিভাবে সে মুক্তি পেয়েছিল, হ্যাঁ, এই প্রশ্ন আসতে পারে। এই লাইনটা ইম্পর্টেন্ট। পিপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউ গোলার মতো রং বটে, তবুও জল। শিউ মানে হচ্ছে আলকাতরা, আলকাতরা গোলার মতো কালো নোংরা জল। ছোট্ট পিপেটা উঁচু করে তুলে ধরে পিপের ছিপি খুলে ঢক ঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করলে। তারপর সেই টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলে। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে, অতি মারাত্মক রকমের বিষাক্ত সাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর এতটাই তৃষ্ণায় কাতর ছিল যে ওই পিপের মধ্যে আলকাতরা গোলার মতো কালো দুর্গন্ধময় যে জল, সেই জলটাও আকণ্ঠ সে পান করে নিল। দিয়ে তারপরে সাপটাকে পরীক্ষা করলো। সাপটাকে পরীক্ষা করে দেখলো যে এটা হচ্ছে ওই মরুভূমির মধ্যে এই সাপগুলো থাকে, পুরো শরীরটাকে বালির মধ্যে লুকিয়ে রাখে আর শুধু মাথাটাকে উঁচিয়ে রাখে। এইবার বোতলের মধ্যে কাগজখানা খুলে মন দিয়ে পড়লে। যে ছোট্ট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে, সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, যে কার কথা বলা হয়েছে, কিভাবে তার মৃত্যু ঘটেছে ইত্যাদি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় এসে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। হ্যাঁ, তাহলে বলছে এই কাগজটা যিনি
লিখেছেন, তিনি বলছেন যে আমার মৃত্যু আসন্ন, যদি কেউ এই পথে যায় আর আমার চিঠিটা পায় তাহলে এই কাগজটা সম্ভবত তার হাতেই পড়বে। হ্যাঁ, গুহার মধ্যে যদি কেউ আশ্রয় নেয় তাহলে সেই কাগজটা সে পড়বে। আমার গাধাটা দিন 2 আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে চিঠিটা লিখছে তার সঙ্গে একটা গাধাও ছিল। 1 পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার উপর অনাহারের শরীর আগে থেকেই দুর্বল। তাহলে ওর যে সঙ্গে গাধাটা ছিল সে মারা গেছে মরুভূমির মধ্যে, এবং তার পিঠে যে 1 পিপে জল ছিল সেই জলটা ওই ব্যক্তিটা টেনে নিয়ে এসে এই গুহার মধ্যেই রেখেছে। আর তার শরীর এতই অবসন্ন, গায়ে জ্বর, মাথা তোলার ক্ষমতা নেই, মৃত্যু তার আসন্ন। হ্যাঁ, আমার বয়স 26 বছর। আমার নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। তাহলে এইবার আমরা সেই ব্যক্তির পরিচয় পেলাম। তিনি কে না, তিনি হচ্ছেন আত্তিলিও গাত্তি নামক একজন লোক, যে হচ্ছে ফ্লোরেন্সের গাত্তি পরিবারের ব্যক্তি আর কি। হ্যাঁ, আচ্ছা, ফ্লোরেন্স হচ্ছে ইতালির ফ্লোরেন্স আছে, এবং সে হচ্ছে, তার থেকে বোঝা যায় যে তিনি একজন ইতালীয় ব্যক্তি। আর তার তিনি হচ্ছেন বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্টো যুদ্ধে তুর্কিদের হারিয়েছে, তারই পূর্বপুরুষ। আত্তিলিও গাত্তির পূর্বপুরুষ হচ্ছে বিখ্যাত লিওনিলো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্টো যুদ্ধে তুর্কিদের হারিয়েছে। মানে এটাকে বোঝা যাচ্ছে সোজা কথা যে তিনি একজন যোদ্ধা পরিবারের বংশধর, তিনিও একজন যোদ্ধা। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। হ্যাঁ, ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হলো। তাহলে আমরা এখানে তার শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি যে এখানে রোম আর পিসা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছে, কিন্তু উচ্চশিক্ষা নিলে কি হবে, কোনো চাকরি বাকরি করার দিকে তার মন নেই। তার বংশের নেশা হলো অভিযানের নেশা, এবং সেই নেশাতেই সে বিভিন্ন দেশ দেখবার জন্য তিনি বেরিয়ে পড়েছে, এবং বেরিয়ে পড়ে দেখছে ডাচ ইন্ডিজ যাবার পথে ও ওই আফ্রিকা উপকূলে তাদের জাহাজটা ডুবে গেছে। আমরা 7 জন লোক, তখন তো প্লেন ছিল না, জাহাজে করেই এক প্রান্ত থেকে পৃথিবীর আর এক প্রান্ত, পৃথিবীর নানা প্রান্তে যেতে হতো। তখন কিন্তু এই জাহাজ ডুবি হতো খুব, আর সেই কথাই এখানে বলা হয়েছে। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ডাঙায় 7 জন মাত্র বেঁচে রইল, যারা ডাঙায় উঠল। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে সেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই দৈবাত এক প্রকাণ্ড অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ও ভীষণ আরণ্য অঞ্চলে নাকি এই হীরের খনি অবস্থিত। তাহলে আমরা দেখছি যে ওনারা যে 7 জন কোন রকমের প্রাণ বাঁচিয়ে ডাঙায় উঠেছে কোথায় না, আফ্রিকার এক পশ্চিম উপকূলে, জঙ্গলময় অঞ্চল পশ্চিম উপকূলে, সেইখানে সেফু জাতির এক গ্রামে আশ্রয় নিয়েছে, এবং তখন শুনছে যে তারা তো পূর্ব দিকে রয়েছে, এবং ওই সেফু জাতির কাছে মানে আফ্রিকার প্রত্যেকটা জাতি, যে সমস্ত জাতিরা রয়েছে ওখানে, জুলু জাতি বলো বা সেফু জাতি, বা আমরা ওখানে অনেক জাতির কথাই পড়েছি, ছোটখাটো অধিবাসী জাতীয় লোক, তারা কিন্তু সবাই ওই পূর্ব দিকের পাহাড়ের কথা জানে, এবং জানে মানে ওই পূর্ব দিকে যে পাহাড়টা সেটা হচ্ছে আসলে কোন পাহাড়, সেটা হচ্ছে রিক্টার্স বেল্ট পাহাড়। সেই রিক্টার্স বেল্ট পাহাড়ে ভীষণ অরণ্যের
মানে গভীর অরণ্যের মধ্যে হীরের খনি আছে তার সন্ধান তারা জানতে পারলো। হ্যাঁ, তাহলে তারা ছিল পশ্চিম দিকে আর পূর্ব দিকের পাহাড়ের কথা জানতে পারলো। আমরা 7 জন ঠিক করলাম এই হীরের খনি যে করে হোক বার করতেই হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করলে। আচ্ছা, আসলে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তিনি যেহেতু একজন যোদ্ধা বংশের এবং দুঃসাহসী, সুতরাং তাকেই অধিনায়ক করবে, এটা সবাই মানে এটা স্বাভাবিক খুব ঘটনা। তো তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সেই গ্রামের কোন লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সেই জায়গায় যায়নি, কোথায় তা জানে না, বিশেষত এক উপদেবতার নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হিরে নিয়ে কেউ আসতে পারবে না। তো তারা 7 জন মিলে যারা বেঁচে ফিরেছিল ওরা ঠিক করলো যে ওই হীরের খনি ওরা খুঁজে বার করবে, এবং কিন্তু কোনো লোক ওদের সাহায্য করতে রাজি হলো না। এবং তারা বলল যে ওই পার্বত্য অঞ্চলে এক উপদেবতা রয়েছে, যে উপদেবতা আমরা জানি গুণিপের কথাই বলা হচ্ছে, এবং সেইখান থেকে কেউই হিরে নিয়ে আজ পর্যন্ত ফিরে আসতে পারেনি। আমরা দম্বার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘরে 2 জন সঙ্গী মারা গেল। হ্যাঁ, বেঘরে মানে পথশ্রমে, ওই খাদ্য অভাব বা অভাব, জলের অভাব ইত্যাদি নানা কারণে মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম, পিছু হটতে জানি না, যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না, যেহেতু অধ্যক্ষ বলতে অধিনায়ক বলছে, যেহেতু সে অধিনায়ক সেই জন্য সে যোদ্ধা বংশের ভবঘুরে তার মানে নেশা আর কি, তার বংশগত নেশা, অভিযানে বেরানো, দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়া, অনেকটা অ্যালভারেজের মতো আমরা দেখেছি। তো সেই আতিলীয় গাত্তি কিন্তু ফিরতে চাইল না, যদিও 2 জন মারা গেল আর বাকিরা যেতে চাইছিল না। শরীর ভেঙে পড়তে চাইছে, আজ রাত্রেই আসবে সে নিরাবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনো লাগ্রানো, ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ কাস্ট্রোলি রিওলিনি। এত দূর থেকেও আমি সেরিনো লাগ্রানোর তীরবর্তী কমলালেবুর বাগানে লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট্ট সে গির্জাটি পাহাড়ের নিচেই, তার রূপোর ঘন্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এই যে প্যারাটা বলা হচ্ছে সেটা কিন্তু বর্তমান সময়ের কথা বলা হয়েছে, মানে যখন সে লিখছে সেই সময়ের কথা বলা হয়েছে। আর এতক্ষণ ও যেটা বলছিল সেটা হচ্ছে তার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছিল। তাই সে বলছে যে এই নিরাবয় মৃত্যুদূত আজ রাত্রে আসবে, মানে আজ রাত্রেই আমার মৃত্যু ঘটবে। আর নিরাবয় মানে হচ্ছে যার কোনো অবয়ব নেই, অর্থাৎ আমরা জানি মৃত্যুদূত হচ্ছে যমরাজ, এবং যমরাজের কিন্তু কোনো অবয়ব নেই, আমরা কখনো যমরাজকে চোখে দেখিনি, তাই তার কোনো অবয়ব বা শরীরও আমরা দেখিনি, সুতরাং তার কোনো শরীর নেই। তাই বলছে যে এই দেহহীন যমরাজ মৃত্যুদূত আজ আমাকে নিতে আসবে। কিন্তু সেই সময় দেখো কিছু মানে মানুষের মৃত্যুর আগে সে কল্পনা করছে, সে তো অসুস্থ, এবং অসুস্থ অবস্থায় সে তার নিজের বাড়ি ঘরের কথা চিন্তা করছে। আমরা দেখেছি শঙ্করও যখন মাঝে মাঝে কিন্তু তার গ্রামের কথা, সেই নদীর কথা, সেই মন্দিরের কথা, তার বাড়ির কাছে বিলিতি আমড়া গাছের কথা মাঝে মাঝে চিন্তা করে। এখানেও দেখছি যে ইয়েও সেরকম চিন্তা ভাবনা করছে। আতিলীয় গাতিও ভাবছে তার পৈতৃক প্রাসাদ কাস্ট্রোলি রিওলিনি বা সেরিনো লাগ্রানো নামে ছোট হ্রদ, সেখানে একটা গির্জা আছে, সেখানে রূপোর ঘন্টার মিষ্টি আওয়াজ সে শুনতে পাচ্ছে। সুতরাং তার মৃত্যু মুখে পড়ে সে যে কল্পনা করছে সেই বর্ণনাটা এইখানটা রয়েছে, এই প্যারাতে রয়েছে। না, এইসব কি আবল তাবল লিখছি জ্বরের ঘরে, আসল কথাটা বলি, কতক্ষণই বা লিখবো। তারপরে আবার তার মনে হচ্ছে যে কতক্ষণ আমি তার বেশিক্ষণ লিখতে পারবো না, তার থেকে এইসব কথা না বলে আমি নিজের অভিজ্ঞতার কথা যেটা আগে বলছিল সেই কথাটাই বলছে আবার। আমরা সে পর্বতমালা, সে মহাদুর্গম অরণ্যে গিয়েছিলাম, সে খনি বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায় এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সেই নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে
পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই। প্রত্যেকটি নুড়ি টেট্রাহেড্রন ক্রিস্টাল স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হিরে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্থুলিও গাত্তি কিন্তু সেই রিক্টাসভেল পর্বত পাহাড় জঙ্গল অতিক্রম করে সেই খনির সন্ধান পেয়েছিল। সেই গুহার মধ্যে সে একাই ঢুকেছিল এবং একা ঢুকে ওই রকম জলের মধ্যে নুড়ির মতো হিরে ছড়ানো রয়েছে প্রচুর পরিমাণে, সেটাও সে দেখতে পেয়েছিল। আর প্রত্যেকটা হিরে হচ্ছে টেট্রাহেড্রন, মানে হচ্ছে যার 4টে কোণ রয়েছে। চারটে কোণ রয়েছে, স্বচ্ছ মানে কাঁচের মতো, হরিদ্রাভ মানে হলুদ রঙের। এবং লন্ডন আমস্টারডামে এই ধরনের হিরে বাজারে পাওয়া যায় না। এই অরণ্য ও পর্বতের সেই উপদেবতাকে আমি এই গুহার মধ্যে দেখেছি। ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়া ভাবে। সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতেই সে সম্ভবত বাস করে। হীরের খনির সে রক্ষক, এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধ হয় হয়েছে। কেমন? তাহলে এই অরণ্য পর্বতের সে উপদেবতাকে মানে বুনিপকেও সে দেখেছিল এবং বুনিপকে দেখে তখন মানে সে দেখেছিল যে সে ভীষণ ভয়ানক তার চেহারা, কিন্তু তার হাতে যেহেতু মশাল ছিল সেই জন্য বুনিপ তার কাছে আসেনি। অর্থাৎ আগুনকে দেখে ভয় পেয়েই হয়তো সে আসেনি। আর হীরের খনির সে রক্ষক এই প্রবাদ থেকেই এসেছে কথাটা। কিন্তু কি কুক্ষণেই হীরের সন্ধানে গিয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি হীরের খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার, মশালের আলোয় সে অন্ধকার দূর হয় না। তার উপরে বহুমুখী নদী, কোন স্রোতটার ধারা হীরের রাশির ওপর দিয়ে বইছে কিছুতেই তার বার করতে পারলাম না। বলছে যে কি কুক্ষণেই যে আমি ঢুকেছিলাম, তারপরে ও হিরে দেখে বেরিয়ে এসেছিল সেই গুহা থেকে এবং সঙ্গীদের বলে আবার নিয়ে গিয়েছিল গুহার ভেতরে, কিন্তু আর সেই গুহার মানে যেখানে হিরে পাওয়া যায় দেখেছিল সেই অংশটা সে আর খুঁজে পেল না। সেই তার বহুমুখী নদী কোন স্রোতটার ধারাতে যে সে হিরে পেয়েছিল দেখেছিল সেটা সে খুঁজে কিছুতেই বার করতে পারলো না। কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আর্থুলিও গাত্তি কিন্তু খুব সৎ। সে সৎ বলেই সে ওই গুহার মধ্যে গিয়েও কিন্তু আবার সঙ্গীদের গিয়ে ডেকে নিয়ে এসেছিল। আমার সঙ্গীরা বর্বর, এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই গুহাটা হচ্ছে ওই গুহা যেখানে শঙ্কর গিয়েছিল। শঙ্করও কিন্তু সেই গুহার মধ্যে প্রবেশ করেছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে, কৌতূহল বশত, এবং সেই হিরেও সে দেখতে পেয়েছিল। কিন্তু তখন কিন্তু সে মরিয়া ছিল ওখান থেকে বার হবার জন্য। হীরের কথা তার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। সুতরাং সে ওগুলো নুড়ি পাথর ভেবেছিল এবং নুড়ি পাথর ভেবে সেগুলো সেই আবার পকেটে রেখে সেগুলো আবার ফেলতেই এসেছিল। সুতরাং একটাই শুধু হিরে সে তার পকেটে রেখেছিল নিদর্শন স্বরূপ। সরি। তাহলে সেই গুহাতে এরপরে দেখছি আর্থুলিও গাত্তিও সেই একই গুহার মধ্যেও ঢুকেছে। আমার সঙ্গীরা বর্বর জাহাজের খালাসি। বর্বর মানে অশিক্ষিত, জাহাজের খালাসি মানে জাহাজের মালপত্র যারা ওঠা নামানো করে। ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি, আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আঁটলে জানি না। পরদিন সন্ধ্যাবেলা 4 জনে মিলে অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করলে। তাহলে ওরা সবাই মিলে মানে তাকে ভুল বুঝলো, ভাবলো ও একাই ফিরে নেবে, আমাদের মানে ওদের ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, যার জন্য ওরা ষড়যন্ত্র করে ওকে ছুরি নিয়ে আক্রমণ করলো। কিন্তু তারা জানতো না আমাকে, আর্থুলিও গাত্তিকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে আমার পূর্বপুরুষ রিওলিনি কাভালকান্তি গাত্তির, যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। তো তারা তাকে বিশ্বাস করলো না, অবিশ্বাস করলো, তাকে ভুল বুঝলো, দিয়ে ছুরি নিয়ে আক্রমণ করলো। কিন্তু তারা জানতো না যে ও আর্থুলিও গাত্তিকে। সেও তো যোদ্ধা পরিবারেরই একজন। হ্যাঁ, লেপান্টোর যুদ্ধে যে বর্বর, ওই রকম বহু বর্বরকে তার পূর্বপুরুষ কিন্তু নরকে পাঠিয়েছে। সান্টা কাটালিনার সামরিক বিদ্যালয় যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেন্সার অ্যান্টোনিও ড্রেফুসকে ছোড়া ডুয়েলে
জখম করি। তাহলে যখন সামরিক বিদ্যালয় বলতে অস্ত্র বিদ্যালয়, যেখানে অস্ত্রশস্ত্র চালানো শেখানো হয়, সেখানে যখন ছিল এই আত্মীয় গাত্তি, তখন সব থেকে শ্রেষ্ঠ যে ফেন্সার মানে অস্ত্র মানে অসি ক্রীড়াবিদ, মানে যে খুব ভালো তরবারি যুদ্ধ করতে পারে, তাকে পর্যন্ত আত্মীয় গাত্তি হারিয়েছিল অ্যান্টোনিও ড্রেফুসকে। ছোড়ার ডুয়েলে জখম করি, আমার ছোড়ার আঘাতে ওরা দুজনে মরে গেল, দুজন সাংঘাতিক ঘায়েল হলো, নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। তাহলে 4 জন ছিল, 2 জন ঘায়েল হলো, 2 জন মারা গেল, আর নিজেও আত্মীয় গাত্তি সাংঘাতিক ভাবে আহত হলো। আহত বদমাইশ দুটো সেই রাত্রে ভবলীলা সাঙ্গ, মানে 4 জনই মারা গেল, সম্পূর্ণ একা হয়ে গেল আত্মীয় গাত্তি। ভেবে দেখলাম এখন এই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খনি খুঁজে হয়তো বার করতে পারবো না, তাছাড়া আমি সাংঘাতিক আহত। আমায় সভ্য জগতে পৌঁছতে হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলুম না। ওরা তল পেটে ছুরি মেরেছে, সেই ক্ষতস্থান উঠেছিল বিষিয়ে, সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি, কেন ওরা আমাকে মারলে? ওরা আমার সঙ্গী, একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। তাহলে 4 জনকে মেরে দিয়ে আত্মীয় গাত্তি ভাবলো যে ওই খনির মধ্যে গোলক ধাঁধায় খুঁজে হিরে বার করা আর তার পক্ষে সম্ভব নয়। কেন না, সে নিজে ভয়ঙ্কর ভাবে আহত হয়ে গেছে, তাই সে ভাবছে যে মানুষের কত লোভ। কারণ সে তো সৎ, সে তো ওই হীরের কথা তার নাই বলতে পারতো, কিন্তু সে তবুও তার সঙ্গীদের বিশ্বাস করে আবার ডেকে আনছে, কিন্তু সে দুর্ভাগ্যবশত আর সেই হীরের স্থানটি খুঁজে পায়নি, কিন্তু তাকে অবিশ্বাস করেছে এবং তাকে শেষ পর্যন্ত আহত করে দিয়েছে ওই 4 জন। তা সেই ক্ষত তার তলপেটে মানে পেটের তলার অংশ, সেই পেটের নিচের দিকের অংশ, এবং সেখানে তারা ছুরি মেরেছে আর সেইখানটা বিষিয়ে গিয়ে মানে ইনফেকশন হয়ে গেছে। তো সেই যার জন্য তার বারবার জ্বর আসছে। এবং এই লাইনটা ইম্পর্টেন্ট, ওরা আমার সঙ্গী, একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। হ্যাঁ, তাই ভাবছে যে তাকে তো মানে ওদের তো সে অবিশ্বাস করেনি, হ্যাঁ, কিন্তু তারা অবিশ্বাস করেছে আত্মীয় গাত্তিকে। তো এই লাইন থেকে প্রশ্ন আসছে কে ফাঁকি দিয়েছে, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসতে পারে, বা কাকে ফাঁকি দেওয়ার চেষ্টা সে করেনি ইত্যাদি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক আমি, কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। এই অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব তাকে আমি দিলাম। রানী সেবার ধনভাণ্ডারও এই খনির কাছে কিছু না। তাহলে যেহেতু ও এত কষ্ট করে ওই খনিটাকে খুঁজে বার করেছিল, যেখানে শঙ্করও গেছিল পরবর্তীকালে, তাই ভাবছে যে ওই খনি যেহেতু আত্মীয় গাত্তি বার করেছে, সে ওই খনির মালিক হলো সে। এবং বলছে যে আমার এই বই যে লেখাটা যে পড়ছে, আমার কাগজ চিঠিটা, সে নিশ্চয়ই কোনো সভ্য মানুষ, কারণ এত ধৈর্য সহকারে এতটা চিঠি যে পড়ছে, তাহলে সে নিশ্চয়ই সভ্য শিক্ষিত একজন মানুষ এবং খ্রিস্টান। সে খ্রিস্টান ভাবছে, হ্যাঁ, যেহেতু সে নিজে খ্রিস্টান সেই জন্য ভাবছে যে সেও হয়তো খ্রিস্টান, তাই তাকে অনুরোধ করছে যেন তার যে দেহটা পড়ে থাকবে তার মৃত্যুর পর সেটা যেন সেই ব্যক্তি কবর দিয়ে দেয়, উপযুক্ত সম্মানের সঙ্গে যেন সে মানে কবর দেয়। হ্যাঁ, সেই কারণ সে জানতো যে তার মৃত্যু নিশ্চিত, এরপরেই তার মৃত্যু হবে, সুতরাং সে কবর দেয়। তাতে কি করবে না, সেই যে খনিটা সে দেখে এসেছিল, যেটার মালিক হিসেবে সে নিজেকে মনে করছে, সেই খনির সত্ত্ব এখন আমি তাকে দিচ্ছে। যে ব্যক্তি তাকে কবর দেবে তাকে সেই খনির সত্ত্ব সে দিতে চাইছে। রানী সেবা হচ্ছে একজন ব্যক্তি যার প্রচুর ধনভাণ্ডার, একজন রানী যার প্রচুর ধনভাণ্ডার রয়েছে, কিন্তু তারও সেই ধনভাণ্ডারও তুচ্ছ এই খনিতে যত ধনরত্ন রয়েছে, তার সেই রানী সেবার ধনভাণ্ডারেও সেই রকম অত ধন নেই। প্রাণ গেল, যাক কি করব, কিন্তু কি ভয়ানক মরুভূমি, একটা ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে, এমন সব জায়গাও থাকে পৃথিবীতে।
আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনো লাগ্রানো হ্রদ আর দেখবো না। তার ধারে যে 14 শতাব্দীর গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি, পাহাড়ের ওপর আমাদের যে প্রাচীন প্রাসাদ কাস্টলির রিওলিনি মুর্দে দুর্গের মতো দেখায়, দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছে। আচ্ছা, তার মৃত্যুর সময় তার জন্মস্থানের কথা এখানে মনে পড়ছে, তার পূর্ব পরিচিত যে জায়গা সেই জায়গার কথা এখানে মনে পড়ছে, যে 14 শতাব্দীর গির্জা, তার রূপোর ঘণ্টার ধ্বনি, তার প্রাসাদ যেটা মুর্দে দুর্গের মতো দেখাচ্ছে, আর আম্ব্রিয়ার সবুজ মাঠ আর দ্রাক্ষা ক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। নদীটার নাম ডোরা নদী, দ্রাক্ষা ক্ষেত্র মানে আঙুর ক্ষেত। প্রলাপ মানে হচ্ছে পাগলের কথা। আবার বলছে সে নিজেই যে যাক, পাগলের মতো বকছি আমি। গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের মতো। সাধু ফ্রাঙ্কোর সেই সৌর স্তোত্র মনে পড়ে যাচ্ছে। সৌর মানে সূর্য, সূর্য মন্ত্রের কথা মনে পড়ে যাচ্ছে, যেটা হচ্ছে সাধু ফ্রাঙ্কোর লেখা। স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে, স্থির বায়ু তরে, ভগিনী মেদিনী তরে, নীল মেঘ তরে, আকাশের তরে, তারকা সমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। স্তুত হোক মানে প্রভুকে বলছে, মানে ঈশ্বরকে বলছে যে আপনি প্রসন্ন হন। এই যে আপনার মানে প্রভু বলছে, এখানে সূর্যকে বলা হচ্ছে, সূর্যদেব আপনি প্রসন্ন হন, আপনার জন্যই এই পবন সঞ্চার হচ্ছে, মানে হাওয়া বাতাস সঞ্চার হচ্ছে, বায়ু স্থির হয়ে যাচ্ছে। সরি, ভগিনী মেদিনী, মেদিনী মানে হচ্ছে মাটি, আর মাটিকে এখানে ভগিনী মানে বলে তুলনা করা হচ্ছে, মানে বন, ভগিনী মানে বন, সূর্যদেবের বন হিসেবে মাটিকে দেখা হচ্ছে। নীল মেঘের জন্য, আকাশের জন্য, আকাশে যত তারকা রয়েছে সেই তারকার জন্য। জীবনে সুদিনও আসে কুদিনও আসে, পুরোপুরি সুদিন পুরোপুরি কুদিন কোনো মানুষের জীবনে থাকে না, সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন। এবং সেই জীবনে সবকিছুর জন্য দেহের মরণ তরে, দেহ মানুষ মরণশীল, প্রতিটি প্রাণী হচ্ছে মরণশীল, তো সে তার জন্য সবকিছুর জন্য প্রভু আপনি সন্তুষ্ট হন। সূর্যদেবকে এইভাবে বন্দনা করা হচ্ছে। আর একটা কথা, আমার দুপায়ে জুতোর মধ্যে 5খানা বড় হিরে লুকানো আছে, তোমায় তা দিলাম। তাহলে একটা ওই খনির সত্য দিচ্ছে, আর এখানে 5খানা হিরে তার জুতোর মধ্যে লুকানো আছে তাই দিচ্ছে। হে অজানা পথিক বন্ধু, আমার শেষ অনুরোধটি ভুলো না, জননী মেরি তোমার মঙ্গল করুক। শেষ অনুরোধ কি? শেষ অনুরোধ হচ্ছে যেন সম্মানের সঙ্গে খ্রিস্ট ধর্মের নিয়ম অনুসারে তাকে কবর দেওয়া হয়। কমান্ডার আত্মিলীয় গাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। সম্ভবত কথাটা কেন বলা আছে? কারণ সে তো দিনক্ষণের আর ঠিক নেই, কত মাস কতদিন ধরে সে এই অভিযান চালিয়েছে বা কতদিন ধরে এই গুহার মধ্যে রয়েছে তারও কিছু ঠিক নেই, তাই সে সম্ভবত সঠিক জানাও নেই। হ্যাঁ, তো সেই জন্য সে বলছে সম্ভবত কথাটি ব্যবহার করেছে। আর জননী মেরি বলতে যীশু খ্রিস্টের মা হচ্ছে মেরি, সেই মেরি তোমার মঙ্গল করুক, তাই বলছে। এই বলে চিঠিটা শেষ করছে। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর কেটে গিয়েছে। এই 30 বছরের মধ্যে এ পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। তাহলে তার মৃত্যু হয়ে গেছে 30 বছর আগে। এই সালটা দেখেও বুঝতে পারছে যে 30 বছর আগে মৃত্যু হয়ে গেছে। 30 বছর কেউ এই পথে আসেনি, কারণ মরুভূমির মধ্যে সাধারণ মানুষ কেউ আসেও না, তো কেউ ঢোকেনি। তার জন্য এই চিঠিখানা এতদিনে 30 বছর পর শঙ্কর এসে চিঠিটা খুঁজে পেয়েছে। আশ্চর্য এই যে কাঠের পিপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। আমরা জানি রোদের মধ্যে জল বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু গুহার মধ্যে রয়েছে যে কাঠের পিপেটা, সেজন্য জলটা খুব অল্প পরিমাণে বাষ্পীভূত হয়েছে, কারণ গুহার ভেতরে তো অতটা রোদ আসছে না, সেজন্য একটুখানি জল হয়তো তখনও পড়ে আছে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখাটায় বর্ণিত ওইটাই সেই গুহা। এইবার সে বুঝতে পেরেছে যে সেই গুহাটা যেখানে ও গিয়েছিল।
সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপরে সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা এক পকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথ চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এই পাথরের নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে, সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে তার 2 তীরে। কে জানতো যে হীরের খনি খুঁজতে সে ও আলভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে 6 মাস ধরে রিট্জবেল পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে সেখানে গিয়ে পড়বে। এই লাইনটা ইম্পর্টেন্ট, এমন সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে সে সেখানে গিয়ে পড়বে। কার কথা এখানে বলা হয়েছে, কিভাবে গিয়ে পড়েছিল ইত্যাদি। হীরের যে এমন রাশি রাশি পড়ে থাকবে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল? আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেট ভরে কুড়িয়ে নিয়ে আসত। তাহলে আমরা দেখছি যে সে বুঝতে পারলো যে সেই যে গুহাতে সে ঢুকেছিল সেই গুহাতে আর্তেলিওগাতেও সেই 5খানা পাথর নিয়ে এসেছে এবং মিলিয়ে দেখলো যে একটা যে পাথর তার কাছে রয়েছিল হিরে, সেই হিরেটা আর আর্তেলিওগাতের হিরেটা একদম একই রকম, ওই একই স্থান থেকেই নেওয়া হয়েছে। তখন ভাবলো যে এত পথ অতিক্রম করে রিট্জবেল পর্বতের 6 মাস ধরে তারা সে আর আলভারেজ ঘুরছিল, কিন্তু কে জানতো যে সে এইরকম অপ্রত্যাশিত ভাবে সেই হিরে পেয়ে যাবে। কিন্তু শঙ্কর একবারের জন্য কিন্তু ধারণা হয়নি যে ওগুলো হিরে, কারণ সে তখন ওখান থেকে বেরিয়ে আসবার জন্য মরিয়া ছিল। হীরের ব্যাপারটা তার মাথাতেই ছিল না এবং সেজন্য 2 পকেটে নুড়ি নিয়েও কিন্তু সেগুলো সব ফেলেই দিয়েছিল। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনির গুহা যে কোথায় কোন দিকে তার কোনো নকশা করে আনেনি এবং সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তৃত পর্বত ও অরণ্য অঞ্চলের কোন জায়গায় সেই গুহাটা দৈবাৎ সে দেখেছিল তা কি তার ঠিক আছে, না ভবিষ্যতে সে আবার সেই জায়গা বার করতে পারবে? এ যুবক তো কোনো নকশা রাখেনি, কিন্তু এই সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরে। এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তো এ যা বার করতে পারতো, নকশা না দেখে সেটা পারবে না। তাহলে আমরা দেখছি সব থেকে বেশি ভুল হয়েছে, একটা তো পাথরগুলো সব ফেলে দিয়েছে, একটাই নিয়ে এসছে, আর একটা সব থেকে বড় ভুল হয়েছে তার কোনো নকশাও সে রাখেনি, কোনো চিহ্ন দিয়েও সে আসেনি। এবং এই যুবক হয়তো নকশা করেনি, কারণ কেন করেনি না, তখন সে এত অসুস্থ হয়ে গেছিল, হ্যাঁ, যার জন্য তার নকশা করার মতো পরিস্থিতি ছিল না। তাই বলছে যে হয়তো এ যা করতে পারতো নকশা না দেখে তা সে করতে পারবে না। এই যুবক যদি সুস্থ থাকতো তাহলে হয়তো নকশা না দেখেও সে ওই রত্নখনিতে আবার আবিষ্কার করতে পারতো, আবার হয়তো সেই পথ চিনে যেতে পারতো। কিন্তু শঙ্করের পক্ষে সেটা একেবারেই অসম্ভব ব্যাপার। সে দৈবাত মানে হচ্ছে দেবতার কৃপায় কোন রকমে সে ওইখানে ঢুকেছে, কিন্তু বেরিয়ে এসেছে। একবারও তার মনে হয়নি যে ওই গুহাটার কোনো নকশা তৈরি করার কথা। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভান্ডার লুকানো আছে, তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আলভারেজ কিন্তু মৃত্যুর আগে এই কথাটা বলেই তার শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল। যখন আলভারেজকে মৃতদেহ পাশে নিয়ে আলভারেজ যখন অসুস্থ অবস্থায় পড়েছিল এবং শঙ্কর তার পাশে বসেছিল সেই বৃষ্টির রাতে, তখন কিন্তু লাস্ট কথা আলভারেজের মৃত্যু পূর্বে এটাই ছিল যে তুমি কেন বসে আছো, চলো আমরা তাঁবু ওঠাও, আমরা এগিয়ে যাই, দেখে তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি যে সেখানে রাজার ঐশ্বর্য লুকিয়ে আছে। সেই কথাটা এখন শঙ্করের মনে পড়েছে। শঙ্কর গুহার মধ্যে সেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে, পিপেটাকে ভেঙে ফেলে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলে ও সমাধির ওপরে সেই ক্রুশটা পুঁতলে, এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করার অন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। সে তারপরে কি করলো, তাকে সমাধিস্থ করলো এবং সমাধিস্থ করে তার যে শেষ ইচ্ছা পূরণ করলো, তাকে সম্মানের সঙ্গে সমাধিস্থ করে তারপরে ওকে
কি করলো না, পিঁপেটাকে ভেঙে দুটো কাঠের মানে কাঠের দুটো পেরে পুঁতে এবং একটা ক্রস বানালো এবং সেটা সমাধির মাথার উপরে রেখে দিল। এছাড়া অন্য কোনো নিয়ম তার জানা ছিল না এবং তারপরে শেষকালে ভগবানের কাছে প্রার্থনা করলো তার আত্মার শান্তির জন্য। এইভাবে তার শেষ ইচ্ছা পূর্ণ করলো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সে তো সেটা নাও করতে পারতো, কারণ সেটা দেখতে আসছে না আতেলীয় গাতি, কিন্তু তবুও তার শেষ ইচ্ছাটা পূরণ করলো, কারণ তার মধ্যে বিবেক ছিল এবং তার মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল। সেই জন্য সে যেমন তার কাছ থেকে সেই 5টা হিরে নিয়েছে, তেমনি তার শেষ ইচ্ছাও সে পূরণ করেছে। এইসব শেষ করতে সারা দিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন সে আবার রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হিরেগুলো যত্ন করে সঙ্গে নিল, আবার বেরিয়ে গেল পরের দিন বিশ্রাম করে এবং হিরে চিঠি সব সঙ্গে নিল। তবে তার মনে হয় অভিশপ্ত হীরের সন্ধানে যে গিয়েছে সে আর ফিরে আসেনি। আচ্ছা, এই হীরের খনিটাকে সে, ওই যে হীরের খনিটা আবিষ্কার করেছে তাকে সে অভিশপ্ত বলে মনে করেছে। হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট। তবে তার মনে হলো এই অভিশপ্ত হীরের খনির সন্ধানে যে গিয়েছে সে ফেরেনি। কেন অভিশপ্ত বলা হয়েছে সেইটাই এই প্রশ্ন। আতেলীয় গাতি ও তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, আলভারেজও মরেছে। এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক নেই। এইবার তার পালা, এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইটালিয়ান যুবকের মতো। ইটালিয়ান কেন বলা হয়েছে না, সে হচ্ছে ইটালির ফ্লোরেন্সের লোক, ফ্লোরেন্সের লোক বলে সেকে ইটালিয়ান বলেছে। আর বীর বলা হয়েছে কারণ সে যোদ্ধা বংশে, সে নিজেও যোদ্ধা, তাই একে অভিশপ্ত বলে মনে করা হয়েছে। কারণ সকলেই যারা এই হীরের লোভ করেছে, যারা এই হীরের সন্ধানে গেছে, তারাই সেই আত্মীয়, তাদেরই মৃত্যু ঘটেছে। সে জিম কার্টার বলো, আলভারেজ বলো, আত্মীয় গাত্তি, প্রত্যেকের মৃত্যু হয়েছে। আর শঙ্করেরও অবস্থা খুবই শোচনীয়, তা সেও বাঁচবে কিনা তাও নিশ্চিত নয়। কিন্তু আমরা দেখেছি যে শেষ পর্যন্ত শঙ্কর কিন্তু পরবর্তীকালে আমরা যত এগোবো গল্প শেষের দিকে, তখন দেখবো শঙ্করের কিন্তু মৃত্যু ঘটেনি। শঙ্কর আবার সভ্য জগতে ফিরে আসতে পেরেছে, একটাই কারণ যে তার কিন্তু মানে সে ওই অভিশপ্ত গুহা থেকে কোনো হিরে নিয়ে ফিরে আসতে চায়নি। সে সৌভাগ্যবশত সে একটা পকেটে রেখেছিল এবং আত্মীয় গাতির কটা হিরে সে উপহার হিসেবে পেয়েছে। সেই জন্য তার যেহেতু বিবেক বোধ আছে, তার মনুষ্যত্ব বোধ আছে, একজন প্রকৃত মানুষ সে, সেই জন্য সেই অভিশাপ তার কোনো গায়ে লাগেনি এবং সে সেখান থেকে শেষ পর্যন্ত বেঁচে ফিরে আসতে পেরেছে। এখানেই শেষ হলো আমার 12 পর্বের আলোচনা। আমি প্রশ্ন উত্তর নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব এবং তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে।